আজ মেয়েকে আনতে চাচ্ছিলেন মিস্টার চ্যাটার্জি। গতকাল থেকে বাড়ি আসেনি সে। বিগত কয়েক মাস ধরে কানে আসছিল তার মেয়ে নাকি একটা ছেলের সাথে প্রেম করছে। মেয়েকে বারবার বোঝানো সত্ত্বেও কিছুতেই শুনছিল না সে। একটাই মেয়ে তাদের। তিনি নিজে একটা কর্পোরেট সেক্টরে জব করেন। তার স্ত্রী প্রফেসর। ছেলেটা প্রায় বেকার। টিউশন করে আর গিটার বাজিয়ে কি সংসার চালাবে? কি ভবিষ্যৎ ওদের? কিভাবে চলবে ওদের? গতকাল নাকি ওরা আবার বিয়েও করেছে না জানিয়ে। বিয়ের পরে ফোন করে জানিয়েছে তাদেরকে। ভেবেছে এইবারে বাবা মা মেনে নিতে বাধ্য। সাহস দেখলে অবাক হতে হয়। এই সম্পর্কে রাজি নন তিনি কিছুতেই। তবে তার স্ত্রী কেমন যেন নিমরাজি ব্যাপারটায়। আজ প্রায় জোর করে বুঝিয়ে রাজি করিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। আরে বাস্তব তো চেনে না। সারা জীবন তিনি তার স্ত্রীকে আগলে আগলে রেখেছে বলে এইরকম আবেগে ভাসে তার স্ত্রী। আজকাল কর্মব্যস্ততার কারণে তার স্ত্রীকে তিনি ঠিক বুঝে উঠতে পারেন না। বাড়ি গাড়ি গয়না সব এনে তার পায়ের কাছে ঢালছেন তিনি। তবুও কেমন যেন চুপচাপ সবসময়। সংসার করেন দায়সারাভাবে। আগের মতো প্রাণোচ্ছলতা নেই। বিষণ্ণতায় ঘিরে রাখে নিজেকে। মিস্টার চ্যাটার্জির আর ভালো লাগে না সারাদিন দৌড়ঝাঁপের পর রাতে স্ত্রীর কাছ থেকে আবার বিষণ্ণতার গল্প শুনতে। ইচ্ছে হয় মাঝে মাঝে, কিন্তু ইচ্ছে প্রকাশ করে শোনার আগে ঘুমিয়ে পড়েন তিনি। স্ত্রী আর অভিযোগ করে না কখনো। মিস্টার চ্যাটার্জি স্ত্রীর অভিমান তাই উপহার দিয়ে ভুলিয়ে রাখতে চান। কিন্তু তবুও তার স্ত্রী কেমন যেন। উপহারেও আনন্দ নেই। মেয়ের হঠাৎ বিয়ের কথা শুনে বলেছিল, মিনি নাও না, ওরা ভালোবাসে পরস্পর পরস্পরকে, দুজনে একটু বাঁচুক ভালোবেসে। কিন্তু তিনি শোনেননি এই কথা। ভালোবাসা ইটস ওকে, কিন্তু যোগ্য জীবনসঙ্গীকে ভালোবাসলে তার আপত্তির কিছু ছিল না তো। তাই তিনি ঠিক করেছেন আজ গিয়ে মেয়েকে যে করেই হোক বাড়িতে ফেরত আনবেন তিনি। এই বিয়ে তিনি কিছুতেই মানেন না। দ্রুতগতিতে গাড়ি এগিয়ে চলেছে। অনেকদিন এদিকে আসা হয় না। ওরা এখন দুজনেই শহরে সেটেলড। এদিকে দেশের বাড়ি আসার নাম করে মেয়ের এই প্রেম। ছেলের বাড়ি এখানেই। হঠাৎ করে মিসেস চ্যাটার্জি গাড়ি থামাতে বললেন। মিস্টার চ্যাটার্জি বিরক্ত হলেও মুখে কিছু বললেন না। গাড়ি থেকে নেমে মিসেস চ্যাটার্জি ধীরে ধীরে শিমুল গাছটা তলায় গেলেন। লাল শিমুলে ভরা গাছটার দিকে তাকিয়ে দেখল আজও বসন্তের রঙে আগুনের ছোঁয়া গাছ জুড়ে। কোকিলটা ক্রমাগত কুহু কুহু স্বরে ডেকে চলেছে। মিসেস চ্যাটার্জি এইবারে তার দিকে ফিরে বলেন, মনে পড়ে তোমার শিমুল গাছ, কোকিলের ডাক? মিস্টার চ্যাটার্জি কিছুক্ষণের জন্য বিহ্বল হয়ে পড়েন। মিসেস চ্যাটার্জি তার দিকে তাকিয়ে মৃদু হাসেন। হালকা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি জানি তোমার মনে পড়বে না, কারণ তুমি এখন যন্ত্র হয়ে গেছো। শুধু কাজ আর টাকা আর উপহার, ভাবো এতেই আমি সুখী হব। কিন্তু ভালোবাসা, সেটা যে হারিয়ে যাচ্ছে দিন দিন। আমি যাকে ভালোবেসেছিলাম সেই মানুষটাকে আমি আর কোথাও পাই না। স্ত্রীর মুখ থেকে অনেকদিন পর অভিযোগ শুনে কিছু বলতে গিয়েও একটু থমকে যান তিনি। তারপর মৃদুস্বরে বলেন, মেয়েরা তো তাই চাই। স্বামীর প্রতিপত্তি, দামি দামি উপহার, স্টেটাস, সবই তো দিয়েছি তোমাকে। সময় দিতে পারো একটু, উপহার দাও। কিন্তু একবারও সেই উপহারে কখনো আমায় কেমন লাগছে সেটা দেখার সময় পাও তুমি? মিস্টার চ্যাটার্জি চুপ করে যান। এতদিনে বুঝি বুঝতে পারেন তার ভুলটা। মিসেস চ্যাটার্জি এইবারে তার দিকে ফিরে সরাসরি আকুল চোখে তাকিয়ে বললেন, ভালোবাসার থেকেও যদি এত স্টেটাস, উপহার আমি ভালোবাসতাম, তাহলে তোমার আমার বিয়ে কখনো হতো? মিস্টার চ্যাটার্জি মুখ নামিয়ে নেন। মনে পড়ে সেই দিনের কথা, যেদিন দিদি আকুল হয়ে জিজ্ঞেস করেছিল অর্ণবকে, আজকাল কেন দেখা করতে চাস না আমার সাথে? অর্ণব মুখ ঘুরিয়েছিল অন্যদিকে। কি রে, ও তো দিচ্ছিস না কেন? আমার দিকে তাকা। অর্ণব এবারে দিদির দিকে তাকিয়ে ধরা কথাই বলেছিল, তুই আমাকে ভুলে যা দিদি। ভুলে যাব মানে? সিরিয়াসলি বলছি, আজকে আমাদের শেষ দেখা। শিমুল গাছের উপরে ফুলের মধ্যে লুকিয়ে একটা কোকিল কুহু ডাকল। ইতি সেই দিকে তাকিয়ে খুঁজতে চাইলেও কোথাও পাখিটাকে খুঁজে পেল না। অর্ণব ফের বলেছিল, তুই শুনতে পাসনি আমি কি বলছি? দিদি চোখ উল্টে বলেছিল, কান খোলাই আছে, তাই শুনতে তো হবেই। তাহলে মনে রাখিস কথাটা, বাবা মায়ের দেখা ভালো ছেলে দেখে বিয়ে করে নিস। ও, তুই বুঝি অন্য কোনো মেয়েকে জুটিয়েছিস? অর্ণব আলতো হেসেছিল। ওদিকে বসন্ত উৎসবে কলেজের ছেলেমেয়েরা একসাথে হৈ হৈ করে উঠল রংমাখার আনন্দে। সেই দিকে একবার তাকিয়ে দিদি বলেছিল, ওরে নির্লজ্জ, বছর ছয়েক আগে তুই এই দিনে আমাকে লাল আবির মাখিয়ে প্রপোজ করেছিলি, মনে আছে? বলেই অর্ণবের কাজ ঝাঁকিয়ে বলেছিল, এতদিন প্রেম করে এখন এসব বলতে লজ্জা করে না তোর? সম্পর্ক শেষ করে তো খুব সোজা না? তুই দিকে মাথা নেড়ে অসহায়ভাবে বলেছিল অর্ণব, আমার পক্ষে তোকে বিয়ে করা সম্ভব নয়। করিস না, তোকে কি আমি জোর করেছি বিয়ের জন্য? আজ 2 বছর হলো তুই প্রাইমারিতে জয়েন করেছিস,
আর আমি বিশুদ্ধ বেকার। দিদি তখন গোল গোল চোখে তাকিয়ে বলেছিল, ও এই ব্যাপার। আমি ভাবছিলাম কি না কি, অন্য কারোর প্রেমে পড়েছিস বুঝি। তা নয়, বেকার বলেই সম্পর্ক শেষ করতে চাস। অর্ণব মুখ নিচু করে নিতেই দিদি ফের বলেছিল, আমার দিকে তাকা, চোখ তুল বলছি। দিদি ধমকানিতে অর্ণব তাকিয়েছিল দিদির দিকে। ও চোখের কোণ চিকচিক করছিল। ভীষণ কষ্টে দিদি একটা দীর্ঘশ্বাস ফেলে অর্ণবকে জড়িয়ে ধরেছিল। কেন এসব বলে নিজেও কষ্ট পাস আর আমাকেও কষ্ট দিস? তোর কখনো মনে হয় না আমি আছি সবসময় তোর পাশে? অর্ণব নিজেকে ছাড়িয়ে নিয়ে বলেছিল, সেটাই তো সমস্যা। তোর ভালোবাসার মূল্য কিভাবে দেবো আমি? বছরের পর বছর বেকার বসে আছি, এতদূর পড়াশুনো করে, কোথাও কিছু নেই। তোর বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমি কোন মুখে তোদের বাড়িতে গিয়ে তোকে চাইব? পেয়ে যাওয়া জিনিস আবার চাইবি কি রে? বেশি বাজে বকিস না তো। এই নে রং মাখা। বলে শাইন ব্যাগ থেকে কাগজের ভেতরে রাখা রং বের করেছিল দিদি। অর্ণব কী করবে বুঝতে পারেনি তখন। দিদিকে ছেড়ে থাকার কথা সে ভাবতে পারে না, কিন্তু সে আর পারছে না। যত দিন যাচ্ছে আস্তে আস্তে নিজের উপর আস্থা হারাচ্ছে সে। তার উপর প্রতি মাসেই যখন দেখা হয়, দিদি তার হাতে জোর করে যেটুকু পারে টাকা দেয়, পরবর্তী চাকরির ফর্ম ফিল আপের নাম করে। প্রতিবার অর্ণব হীনমন্যতায় ক্ষতবিক্ষত হলো। প্রতিবার বলতে চায় সম্পর্ক শেষ করার কথা, পারে না। সেদিন খুব মনের জোর নিয়ে এসেও দিদির ভালোবাসার কাছে হেরে গিয়েছিল আবারও। দিদির রংটা দেখিয়ে বলেছিল, একদম কপাল থেকে টানবি, সোজাসুজি। অর্ণব তাকিয়েছিল দিদির দিকে, বুকের ভেতরে ভালো লাগা রেশ। আবির নিয়ে দিদির কপাল মাথা ভরিয়ে দিদি দিদি চোখ বন্ধ করে একগাল হাসে। তারপর বলেছিল, বিগত 3 বছর ধরে এইভাবে সিঁদুর মেশানো লাল আবির পড়াচ্ছিস আমায়। 7 জন্ম তুই আমার কবেই হয়ে গেছিস, অতএব এসব আর বলিস না। অর্ণব অবাক হয় ভীষণ। ভীষণ ভালো লাগায় একগাল ঘেঁষে হাত বাড়িয়ে দিয়েছিল দিদির দিকে। মনের মধ্যে সংকোচ অস্বস্তি জোর করেই সরিয়ে দিতে চেয়েছিল সে তখনই। দিদি বলেছিল, তুই বেকার, কিন্তু আমি তো নেই। সংসার শুরু করতে আপত্তি কোথায়? তোর বাড়ির লোক রাজি হবে? জানি না, হবে না হয়তো, কিন্তু ঠিক আছে, আজ না হয় কাল ঠিক হয়ে যাবে, আমি নিশ্চিত। আজ মনের স্মৃতিতে ধাক্কা লাগে মিসেস চ্যাটার্জির কথায়। দেখো, সেই গাছ আজও আছে, প্রেমের বসন্ত আজও আছে, কোকিলরা লুকিয়ে আজও ডাকে। শুধু যুগে যুগে প্রেম প্রেমিকা বদলায় সময়ের তালে। কলকলির বলা কথাগুলো শুনে মনে হলো তার, সত্যি তো, কতদিন দিদি সেই আগের মতো অভিযোগ করে না, অনুযোগ করে না, আবদার করে না তার কাছে। তাদের সম্পর্কটা কেমন যেন শীতল হয়ে যাচ্ছিল দিনের পর দিন। দিদি অর্ণবের হাত দুটো ধরে বলে, আমরাও তো প্রায় শূন্য থেকে শুরু করেছিলাম সেই দিন অর্ণব। আমরাও নিজেদের প্রতিষ্ঠিতও করেছি অনেক চেষ্টায়। প্লিজ ওদেরকে ওদের মতো ভালোবাসায় থাকতে দাও। ওদের ভালোবাসাটা ব্যস্ততার চাপে আমাদের মতো যেন হারিয়ে না যায়। অর্ণব দিদির হাতটা শক্ত করে ধরে, মুখে বলে, সত্যিই কি আমাদের ভালোবাসাটা হারিয়ে গেছে দিদি? আসলে ওটা আছে সবসময়, কিন্তু প্রকাশ করা হয়ে ওঠেনি। আজ বুঝলাম, মাঝে মাঝে ভালোবাসাটা প্রকাশ করতে হয়। ভালোবাসাকে ধুয়ে মেজে ঘষে চকচকে করতে হয় সময় করে। দিদি মৃদু হাসল। অর্ণব জড়িয়ে ধরল দিদিকে, বলল, চলো বাড়ি ফিরে যাই, ওরা ভালো থাকুক। খালি হাতে আশীর্বাদ তো করা যায় না, কাল পরশু এসে ওদেরকে আশীর্বাদ করে যাব। অর্ণব গাড়ি ঘোরায়। দিদি মৃদু হেসে তার হাতটা হাতের মধ্যে নেয়। নাছড়বান্ধা বসন্তের কোকিলটা তখনও ডেকে চলেছে।